দর্শক, ফিরে এলাম হোয়েন মাই লাভ ব্লমস ড্রামার তৃতীয় পর্বটি নিয়ে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি দুজন মানুষের ভালোবাসার এক অপূর্ব উদাহরণ, কিন্তু আজকের পর্বে আমরা দেখব তাদের ভালোবাসার গভীরতা কতখানি। আমরা আরো দেখতে পাবো জীবন কিভাবে ক্ষণে ক্ষণে বদলে যায়, আর সেই বদলে যাওয়ার জীবনকে কিভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। তাহলে আসুন আমরা গল্পটি শুরু করি। ব্ল্যাকমেইলের মাধ্যমে ইউনের প্রাক্তন স্বামী সিহান তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এরপরে সুযোগ বুঝে সেই ইউনকে আবারও বিয়ের প্রপোজাল দেয়। সেই ইউনকে বলে, তোমাকে আমি বাধ্য করব না আমার সংসারে ফিরে আসতে, আমি শুধু চাই আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট না হোক। ইউন যদি তাকে বিয়ে করে তাহলে ইয়ংমিনের কাস্টাডি নিয়েও আর সমস্যা থাকবে না। আপাতত সিহান এটাই চায়, ইউন যেন হিউনের জীবন থেকে সরে আসে। ইউন সিহানের প্রপোজাল মেনে নেয়, সে আবারও সংসার করতে রাজি হয়। এদিকে হিউনকে ইন্টারোগেশনে নেওয়া হয়েছে। প্রসিকিউটর তাকে প্রয়োজনীয় প্রশ্ন করে রিলিজ দিয়ে দেয় এবং জানায় তার বিরুদ্ধে এখনও ইনকোয়ারি জারি রাখা হবে। ইনকোয়ারি শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হিউনকে যেখানে ইন্টারোগেট করা হচ্ছিল সেই অফিসের বাইরে ইউনও দাঁড়িয়েছিল, কিন্তু সে হিউনের সামনে আসে না। হিউন চলে গেলে ইউন হাঁটা ধরে। অনেকক্ষণ হাঁটার পরে সে তার পরিচিত দোকানের সামনে ক্লান্ত হয়ে বসে। ইউন জুতো খুলে দেখে অনেকক্ষণ ধরে হাঁটার কারণে তার পায়ে ক্ষত হয়ে গিয়েছে। দোকানি বের হয়ে এসে ইউনের পায়ের এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কিভাবে এমন হলো। ইউন জানায় তার নিজের উপর খুব ঘৃণা হচ্ছিল, তাই হেঁটে হেঁটে নিজেকে কষ্ট দিয়েছে। দোকানি মুখ বাঁকিয়ে বলে, ছেড়ির দেমাগের শেষ নেই। এরপর ভেতর থেকে বায়োডিন এনে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। ইউন বৃদ্ধাকে বলে, আপনি আমার মা হবেন, আমার আজ খুব মাকে মনে পড়ছে। বৃদ্ধা তাকে বলে, দুঃখ পেলে মনটাকে পানির মতো টলটলে করে ফেলতে হয়। শরীরের ক্ষতের মতো মনের ক্ষতেরও চিকিৎসা রয়েছে, শুধু সঠিক চিকিৎসার কাছে যেতে হয়। কিন্তু ইউনের চিকিৎসক যে আর তার জীবনেই নেই, সে কার কাছে গিয়ে মনের চিকিৎসা করাবে? সকালে ইউন ব্রাশ করছিল, তখন তার ফোনে আননোন নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরে দেখে তার আর হিউনের কলেজের বেস্ট ফ্রেন্ড ডংজিন ফোনটা করেছে। ডংজিন তাকে দেখা করতে ডাকে। ডংজিনকে আসলে হিউনই পাঠিয়েছে, কারণ সেই ইয়ংয়ের কাছে শুনেছিল ইউন নাকি একজন লয়ারের খোঁজ করছে। ডংজিন একজন লয়ার। সে ইউনকে বলে বাচ্চার কাস্টাডির জন্য ইউনের হয়ে সে কেসটা লড়বে, কিন্তু ইউন বলে তার আর দরকার হবে না, কারণ সে সিহানের সাথে এ ব্যাপারে সমঝোতা করে নিয়েছে, তাই কোর্টে আর কেউ কেসই করছে না। ডংজিন ফিরে এসে হিউনকে এই কথা জানালে হিউন খুব অবাক হয় এবং বিস্তারিত খোঁজ নেবার জন্য তার সেক্রেটারি জনুকে পাঠায়। সেই সাথে এটাও বলে দেয় সে যেন কিছুদিন ইউনের প্রাক্তন স্বামী সিহানের ওপরে নজরদারি করে। এদিকে সিহান তার মাকে জানায় সে আর ইউন এবারও এক হয়ে যাচ্ছে। এই কথা শুনেই তার মা অবাক। এই ডাইনি মেয়েটা তোকে কোন পীরের পানি পড়া খাওয়ালো? হঠাৎ ওর প্রতি আবারও তোর আবেগ জেগে উঠলো কেন? সিহানের মা ইউনকে মেনে নিতে চায় না, তাই সিহান পরিষ্কার জানিয়ে দেয় যদি উনি ইউনকে মেনে না নেন তাহলে সে ইউনকে নিয়ে আলাদা বাসায় উঠবে। এই বলে সিহান চলে গেলে তার মা আক্ষেপ করে বলে, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে কি আর মা পাওয়া যায়? কিন্তু কথাটা এই বেকুব ছেলেকে বুঝাবে কে? বড়ই আফসোস। সিহান ছেলেকে নিয়ে নতুন একটা বাংলো দেখতে যায়। ইয়ংমিন বাড়ি এবং জায়গাটার ভিডিও নিয়ে ইউনকে পাঠায়। বাবা বলেছে এখানে নাকি তারা একসাথে থাকবে, কিন্তু ইউন এতেও খুশি হয় না। সে তো শুধুমাত্র হিউনের স্মৃতিগুলো ভেবেই দিশেহারা। ইউন সময় কাটানোর জন্য ইয়াংওয়ের বারে যায়। ইয়াংও যখন শোনে ইউন আবারও পুনরায় সংসারে ব্যাক করেছে, তার মনে এতটা ঝাটকা লাগে যে তার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে যায়। সে এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই 20 বছর ধরে চেপে রাখা কথাটা ইউনকে বলে দেয় যে সে ইউনকে পছন্দ করে আর তার জন্যই এখনো বিয়ে না করে অপেক্ষা করে আছে। এটা শুনে ইউনের খুব বিব্রত বোধ হয়। সে তো ইয়াংউকে শুধুই ভালো বন্ধু ভেবে এসেছে, কিন্তু তার ফিলিংস জানায় ইউনেরও খুব অস্বস্তি লাগে। সে আক্ষেপের স্বরে বলে, আজ আমি আরেকজন বন্ধুকেও হারিয়ে ফেললাম। ইয়াংউ বলে ইউন তাকে মেনে নিক বা না নিক, তারা অন্তত বন্ধু হয়েই থাকুক। কিন্তু ইউনের মনটা ভেঙে গেছে। সে বলে তাদের হয়তো আর দেখা হবে না। সিহানের সংসারে যাবার পরে সে আর ইয়াংউর বারে আসার সুযোগও পাবে না, তাই তাদের আজকেই বিদায় নেওয়া উচিত। ইউন বার থেকে বেরিয়ে যায়। ইউন বেরিয়ে এসে ইন্টারোগেশন অফিসের সামনে আসে। এই জায়গাটাকে সে খুব ঘৃণা করে। 20 বছর আগে হিউনকে গ্রেফতার করে এনে এখানেই তার বাবা তাকে ব্ল্যাকমেল করে। হিউনকে ইউনের বাবা বলে সে যদি ইউনের জীবন থেকে সরে না যায় তাহলে তার জীবন, কেরিয়ার সব নষ্ট করে দেবে। কিন্তু হিউন ওনার কথা না মানলে তখন তিনি বলেন হিউনের বাবা মাকেও তুলে আনা হয়েছে, তাই হিউন কথা না শুনলে ফল খুব খারাপ হবে। বাধ্য হয়ে হিউন ওনার কথা মেনে নেয়। বাড়ি ফিরে ইউনের বাবা তাকে জার্মানিতে যাবার টিকিট ধরিয়ে দেয়।
কারণ তিনি ইয়ুনকে একদমই বিশ্বাস করেন না। সুযোগ পেলেই সে আবারও ওই ছেলের সাথে দেখা করবে। ইয়ুন যেতে না চাইলেও তাকে জোর করে পাঠানো হয়। হিউন যখন জানতে পারে ইয়ুন জার্মানি চলে যাচ্ছে, সে দৌড়ে এয়ারপোর্টে চলে যায়। তাদের মুখোমুখি দেখা হতেই তারা পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। তারা পালিয়ে গ্যাংচুন শহরে চলে যায়। স্টেশনে নেমেই দেয়ালে ইয়ুন তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে কিছু একটা লিখে রাখে। ইয়ুনের সেসব কথা ভাবতে আর ভালো লাগে না। সে ভাবনা থামিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এদিকে হিউনকে সেক্রেটারি এসে জানায় ইয়ুনের স্বামী বাড়ি কিনছে, তারা নাকি আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে হিউন সোজা ইয়ুনের কাছে চলে আসে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ুনও জানায় যে এটা সত্যি, সে আবার সিহানের সংসারে ফিরে যাচ্ছে, কারণ সে চায় তাদের ছেলে একটা সুন্দর জীবন পাক। ইয়ুন আর কথা না বাড়িয়ে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু হিউনের সন্দেহ হয়, তার মনে হয় এর পেছনে নিশ্চয়ই আরও কোনো কারণ আছে। এদিকে চেয়ারম্যান হায়ার অথরিটির সাথে ডিনারে বসেছে। সে তাকে বলে যেভাবেই হোক তার নামে যত করাপশনের অভিযোগ আছে সবগুলো যেন তার জামাইয়ের নামে চাপিয়ে দেওয়া হয়, যেন সে কিছুই করেনি, কিছু জানেও না, একেবারেই সাধু পুরুষ। প্রতিবারের মতো এবারও সে হিউনকে ফাঁসিয়ে দিয়ে নিজে বাঁচতে চায়। অন্যদিকে সিহান আর কিয়ংও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিয়ং ইয়ুনের সিদ্ধান্ত শুনে অবাক হয়ে যায়। সে বলে একটা মেয়ে কিভাবে একজন পুরুষকে এতটা ভালোবাসতে পারে যে তাকে বাঁচাতে নিজেকেই সে স্যাক্রিফাইস করছে। ভালোবাসা তো এমন হওয়া উচিত। হিউনের বিরুদ্ধে যে এত ষড়যন্ত্র হচ্ছে তার কিছুটা প্রমাণ হিউন এবার পেয়ে যাবে। সেক্রেটারি হিউনের গাড়িতে কিয়ংয়ের রাখা হিডেন ক্যামেরার ব্যাপারে জানতে পারে এবং হিউনকে এনে সেটার ফুটেজগুলো দেখায়। হিউন ফুটেজগুলোর মাঝে সমুদ্রে ইয়ুনকে চুমু খাওয়ার ফুটেজটাও দেখতে পায়। হিউন পরিষ্কার বুঝে যায় এই ফুটেজ দিয়েই ওরা ইয়ুনকে ব্ল্যাকমেইল করছে। তাই হিউন সিদ্ধান্ত নেয় নিজেকে বিপদে ফেলে হলেও সে ইয়ুনকে এই বিপদ থেকে বাঁচাবে। হিউনও তার খেলা শুরু করে দেয়। সে কিয়ংয়ের সাথে এমন আচরণ করা শুরু করে যেন সে তার জন্য ফিদা। কিয়ং জোতা হারিয়ে ফেললে সে জোতা খুঁজে এনে দেয়। তাকে নিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারে, প্রচুর ড্রিঙ্কস করে। মানে হিউন একেবারে কিয়ংকে কনফিউজড করে দেয়। কিয়ং জিজ্ঞেস করে আজ হিউনের কি হয়েছে, তাকে আজ অন্যরকম লাগছে। হিউন বলে সে তার জীবন থেকে একজনকে হারিয়ে ফেলেছে। কিয়ং বুঝতে পারে হিউন কার কথা বলছে। ইয়ুন হিউনের উপহার দেওয়া সাইকেল আর গিটারটা একটা রিসাইকেল স্টোরে দান করে দেয় আর শহর ছেড়ে চলে যায়। তার গন্তব্য আবারও সেই গ্যাংচুন শহর, যেখানে অনেক বছর আগে সে হিউনের সাথে পালিয়ে গিয়েছিল। ট্রেনে উঠেই দেখে হিউন তাকে দেখা করার জন্য ফোন করেছে। হিউন বলে তাদের আর দেখা হবে না, কারণ সে গ্যাংচুনে চলে যাচ্ছে। স্টেশনে নেমে হাঁটার সময় ইয়ুন সেই পিলারটা দেখতে পায় যেখানে সে 20 বছর আগে নিজের ভালোবাসার চিহ্ন রেখে গিয়েছিল। এখনো লেখাটা জলজল করছে, হিউন প্লাস ইয়ুন, আমাদের ভালোবাসা লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে। দেয়ালের লেখাটা তো এখনো আছে, তাদের ভালোবাসাও এখনো বেঁচে আছে, শুধু তারাই আলাদা হয়ে গিয়েছে। এখানে হিউনের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে। সে সুন্দর সময়গুলো তাকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। ইয়ুনের হঠাৎ খেয়াল হয় কেউ একজন আসছে। তাকিয়ে দেখে হিউন তার সাথে দেখা করতে এখানেও চলে এসেছে। হিউনকে দেখে ইয়ুন বলে আমি জানতাম তুমি এখানে আসবে, অনেক বছর তো হয়ে গেল, আমাদের এবার চিরদিনের জন্যই বিদায় নেওয়া ভালো, অপেক্ষা করে কি লাভ যেখানে কোনো সম্ভাবনাই নেই। হিউন বলে আমরা তো কেবল 20টা বছর জীবন থেকে হারিয়েছি, এখনো 1000 বসন্ত তোমার সাথে বেঁচে থাকা বাকি। তখনই পরবর্তী স্টেশনের জন্য ট্রেন চলে আসে। ইয়ুন উঠে চলে যায়। হিউন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একা। হিউন ফিরে এসে সোজা সিহানের কাছে চলে যায়। সে সিহানকে জানায় তার এই ভিডিও ক্লিপ নিয়ে সে আর ব্ল্যাকমেইল করতে পারবে না, কারণ হিউনের এই ভিডিও নিয়ে কিছুই যায় আসে না। তার নামে এমনি অনেকগুলো কেস আছে, তাই নতুন করে আরেকটা কেস হলে তেমন কোনো ক্ষতি তার হবে না। তাছাড়া সিহান চাইলেই ইয়ুংমিনের কাস্টাডিও নিজের কাছে রাখতে পারে, কারণ যদি সিহান ইয়ুংমিনের কাস্টাডি নিয়ে নেয় তাহলে ইয়ুনের আর কোনো পিছুটান থাকবে না। তখন হিউন ইয়ুনকে নিজের করে পেয়ে যাবে। সিহান হিউনের কথা শুনে হতবাক হয়ে যায়। সে ভাবে এই লোক তো দেখছি আমার চেয়েও ডাবল হারামি। হিউন সিহানের অফিস থেকে বেরিয়ে ইয়াংউর বারে যায়। তার সাথেও তো কিছু হিসেব নিকেশ বাকি আছে। সে ইয়াংউকে বলে তার ইয়ুনকে নিয়ে বেশি চিন্তা না করলেও চলবে, কারণ ইয়ুনকে প্রোটেক্ট করার জন্য হিউন নিজেই এখন আছে। ইয়ুন তখন পুনরায় সংসারে ফেরার রেজিস্ট্রেশন পেপার হাতে বসেছিল। সেই মুহূর্তে হিউনের ফোন আসে। হিউন বলে পেপারে সই না করতে। যদি ইয়ুন উল্টাপাল্টা কিছু করে তাহলে হিউনও উল্টাপাল্টা কিছু করে ফেলবে। এমনকি হিউন যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সেই ভিডিওটা এবার হিউন নিজেই ভাইরাল করে দেবে। তাতে হিউন হয়তো সংসার, কোম্পানি, গাড়ি বাড়ি, কেরিয়ার সবই হারাবে, তবুও সে আর পিছু পা হবে না। হিউন আরও বলে পুরনো দিনগুলো ভুলে যেও না,
মনে করে দেখো আমাদের ব্রেকআপ কেন হয়েছিল। হিউনের সেই ঘটনাগুলো মনে পড়ে যায়। গ্যাংচনে পালিয়ে এসে তাদের বেশ ভালোই সময় কাটছিল। তারা আইসক্রিম খেতে খেতে গল্প করছিল। হঠাৎ দুজন মিলিটারি ম্যান এসে হিউনকে গ্রেফতার করে। হিউন বুঝতে পারে এটা তার বাবার কাজ। হিউন অনেক বাধা দেওয়া সত্ত্বেও আর্মি হিউনকে ধরে নিয়ে যায়। ইয়নের আর কিছুই করার ছিল না, কিন্তু আজ ইয়ন স্বাধীন, আর অনেক কিছুই করার ক্ষমতা তার আছে। ইয়ন সিহানকে ফোন দেয় আর বলে সে সিদ্ধান্ত চেঞ্জ করেছে, সে আর সিহানের সংসারে ফিরবে না। সিহান অবাক হয় না, কারণ সেও জানতো এরকম কিছুই ঘটতে যাচ্ছে। সিহান কিয়ংকে ফোন দিয়ে জানায় হিউন তার কাছে এসে হুমকি দিয়ে গেছে, আর ভিডিওর ব্যাপারে হিউন সব জানে। এখন হিউন ইয়নকে পেতে চাইছে। কিয়ং সিহানের কথা শুনে খুব হতাশ হয়, কারণ সে হিউনকে ভালোবাসুক বা না বাসুক, হিউন তাকে ফেলে অন্য কারো কাছে চলে যাবে, এতে তার ইগোতে আঘাত লাগবে। কিয়ং বাড়ি ফিরে হতাশায় হিউনের সেই গোপন বাক্সটার তালা ভেঙে ফেলে, এটা দেখার জন্য যে হিউন সেখানে কি লুকিয়ে রেখেছে। হিউন বাক্সে ইয়নের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস যত্ন করে রেখে দিয়েছে। কিয়ং রাগ করে সেগুলো বাইরে ফেলে দেয়। হিউন ফিরে এসে বাইরে বাক্স পড়ে থাকতে দেখে আবারও কুড়িয়ে নিয়ে যায়। কিয়ং রাগে দুঃখে বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। কিয়ংয়ের বাবা অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান সাহেব মেয়ের কাছে গিয়ে সব ঘটনা জানতে পারে এবং সিদ্ধান্ত নেয় এবার তো হিউনকে এর মাসুল দিতেই হবে। পরের দিন হিউন অফিসে বসেছিল। সেক্রেটারি এসে জানায় নিচে ইনকাম ট্যাক্স এবং দুর্নীতি দমন কমিশনের লোকেরা আবারও রেড দিয়েছে। হিউনের নামে আবারও ওয়ারেন্ট জারি হয়েছে, তাকে নাকি আবার জেলে পাঠানো হবে। হিউন বলে প্যারা নিও না, ওদের আসতে দাও, খেলা তো সবে শুরু হলো, খেলা এখনো অনেক বাকি। বাইরে গান বাজনার আওয়াজ পেয়ে তারা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে কোম্পানির মহিলা কর্মচারীরা লেবার ডে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করছে। তাদের অনুষ্ঠানে ইয়ন কিবোর্ড বাজাচ্ছে। যেহেতু তাদের অধিকার আদায়ের জন্য ইয়ন অনেক সাহায্য করেছিল, তাই তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সে সময় চেয়ারম্যান অফিসে আসে। চেয়ারম্যানের পিএ জানায় ওদের মধ্যে ইয়নও আছে। চেয়ারম্যান দূর থেকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তাই ইয়নের ফটো তুলে আনতে বলে। পিএ যখন ইয়নের ফটো তুলছিল, হিউন তখন তাকে দেখে ফেলে, তাই পিএ চেয়ারম্যানকে ফটোগুলো দেখানোর আগেই হিউন তাকে আটকায় এবং তার ফোনটা নিয়ে সমস্ত ফটো ডিলিট করে দেয়। চেয়ারম্যান স্কুল থেকে নাতিকে রিসিভ করে বাড়িতে যাচ্ছিল, তখন সেই স্কুলে কিছুদিন আগে ঘটা ঘটনার ব্যাপারে জানতে পারে। দর্শক, যারা জানেন না ঘটনাটা কি ছিল, তারা জানার জন্য প্রথম পর্বটি দেখে আসুন। যাই হোক, এত বড় ঘটনা তাকে কেন জানানো হলো না, সেই কৈফিয়তের জন্য সে প্রিন্সিপালকে ডেকে পাঠায়। প্রিন্সিপাল জানায় সে ব্যবস্থা নিতে চেয়েছিল, কিন্তু হিউন এবং কিয়ং দুজনই ব্যাপারটা সমঝোতা করে নেয়, তাই আর সেই স্কুলে ভায়োলেন্স কমিটিকে ডাকেনি। চেয়ারম্যান বুঝতে পারে না হিউনের মতো তার মেয়েটা দিন দিন বলদ হয়ে যাচ্ছে কিনা। সিহান রাস্তা দিয়ে যাবার সময় এক বৃদ্ধকে দেখতে পায়, প্লে কার্ড হাতে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ কোনো এক কারণে হিউন সহ চেয়ারম্যানের পুরো ফ্যামিলির বিচারের দাবিতে এভাবে অনশন করছে। সিহান গাড়ি থামিয়ে দেয় আর ভাবে এই সুযোগটা কাজে লাগানো যায় কিনা। হিউন সন্ধ্যায় ডংজিনের সাথে দেখা করে আর জানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। তার জেলে যেতে কোনো ভয় নেই, কিন্তু সে ইয়নকে নিয়ে খুব চিন্তিত। সে জেলে চলে গেলে ইয়নের আর কোনো প্রোটেকশন থাকবে না, সবাই ওর ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকবে। হিউন না থাকলে ইয়নকে তারা সাংঘাতিক বিপদে ফেলে দেবে। ডংজিন দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে 20 বছর আগের ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। হিউনকে আবারও ইন্টারোগেশনের জন্য ডাকা হয়। হিউন এবার প্রসিকিউটরকে বলে সে তাদের সব ধরনের সাহায্য করবে। হিউন তাদের কোম্পানির গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেয়। এরপর হিউনকে ছেড়ে দেওয়া হয়। হিউন বাইরে এসে দেখে প্রেসের পাশাপাশি অসংখ্য মানুষ তাকে গ্রেফতার এবং তার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই হিউনের ব্যাপারটা ন্যাশনাল নিউজ হয়ে যায়। হিউনও সেটা দেখে। নিউজে সিহান এবং সেই বৃদ্ধকেও দেখানো হয়, অর্থাৎ সিহান তার খেলা শুরু করে দিয়েছে। সিহান লাইভে এসে জানায় বৃদ্ধের ছেলে নাকি হিউনদের স্টিল কোম্পানিতে চাকরি করত। একদিন দুর্ঘটনায় ছেলেটা মারা যায়, কিন্তু বৃদ্ধের ধারণা তার ছেলেকে খুন করা হয়েছে, আর সেটা নাকি হিউনই করেছে। তাই বৃদ্ধকে বিচার পাইয়ে দিতে সিহান বৃদ্ধের হয়ে কেস লড়বে। হিউন মোটেও বিচলিত হয় না। সে রাতে ইয়নের সাথে দেখা করতে যায়। তারা একসাথে বসে গল্প করে। হিউন বহু বছর পর নিশ্চিন্তে হিউনের কাঁধে মাথা রাখে। সকালে হিউন সেক্রেটারিকে দিয়ে ইয়নের বাড়ির গেটে সিসি ক্যামেরা লাগায় এবং দরজায় উন্নত মানের ডিজিটাল লক লাগায়। ইয়ন বিরক্ত হয়ে হিউনকে ফোন দিয়ে এসব করতে নিষেধ করে দেয়, কিন্তু হিউন জানায় ইয়নকে নিয়ে তার খুব দুশ্চিন্তা হয়, তাই সে এরকম ব্যবস্থা করতে যাচ্ছে যাতে দূরে থাকলেও হিউন একটু নিশ্চিন্তে থাকতে পারে।
সেক্রেটারি কাজ শেষ করে হিউনের কাছে আসলে হিউন তাকে ধন্যবাদ জানায়। সেই সাথে বিনয়ের স্বরে তাকে বলে, আমি বোধহয় তোমার কাজের বাইরেও আরো অনেক কাজ করে নিচ্ছি। সেক্রেটারি বলে, স্যার, পুরো কেরিয়ারে হয়তো আমি একমাত্র মানুষ যে আপনাকে সবচেয়ে ভালো করে জানে। চিন্তা করবেন না, যা কিছুই ঘটুক আমি সবসময় আপনার পাশে থাকব। আর আপনি আমাকে যাই করতে বলুন না কেন, কোনো প্রশ্ন ছাড়াই আমি তা পালন করব। হিউন ধন্যবাদ জানিয়ে বলে, তুই আমার সেক্রেটারি না, তুই আমার ভাই। ইউনের আর কোনো পিছুটান ছিল না। হিউনও এখন আর কাউকে পরোয়া করে না, তাই সে যখনই সুযোগ পেত ইউনের সাথে সময় কাটাতো। কথার ফাঁকে ইউনকে জানায় সে সব ছেড়ে ছুড়ে ইউনের কাছে ফিরে আসবে। সে এমন একটা জীবন কাটাতে চায় যেখানে সে মাথা উঁচু করে বাঁচতে পারবে। হিউন মাথা উঁচু করে বাঁচতে পারবে কিনা তা জানি না, কিন্তু এদিকে চেয়ারম্যানের মাথা ঠিক নিচু হয়ে গিয়েছে, কারণ সকাল সকাল ইনভেস্টিগেশনের দায়িত্ব থাকা প্রসিকিউটর তার অফিসে রেড করেছে। ম্যানেজার তাকে জানায় হিউন টাকা ট্রান্সফার, ট্যাক্স ফাঁকি, শেয়ার জালিয়াতি সহ বিভিন্ন তথ্য অফিসারদের দিয়ে দিয়েছে। এসবের প্রেক্ষিতেই তারা সার্চ ওয়ারেন্ট বের করে এনেছে। চেয়ারম্যান এবার ক্ষেপে যায়। সে জানায় এই কাজের জন্য হিউনকে এবার চরম মূল্য দেওয়া লাগবে। হিউন বাড়ি ফিরতেই কিয়ং জিজ্ঞেস করে এই ফালতু মেয়েটার জন্য সে কিয়ংয়ের সাথে কেন সম্পর্ক ভেঙে ফেলছে। হিউন জানায় ইয়ুন তার জীবনে আসার আগেই তার আর কিয়ংয়ের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তা না হলে তো আর কিয়ং পরকীয়া করে বেড়াতো না। সে যদি সত্যিই হিউনকে ভালোবাসতো তাহলে অন্য কারো প্রতি কিয়ং কমিটেড হয়ে পড়তো না। যেহেতু সে পরকীয়া করেছে, তার মানে সে তার বউকে ভালোবাসতো না। কিয়ং জানায় তার হিউনের প্রতি ভালোবাসা মোটেও ফেলনা না। সে যদি হিউনকে না পায় তাহলে ইয়ুনকে পেতে দেবে না। এর জন্য কিয়ং যে কোনো কঠিন কাজও করতে পারে। এই বলে কিয়ং চলে যায়। ইয়ুন সকালে কাজে বের হচ্ছিল, তখন চেয়ারম্যানের পিএ এসে বলে চেয়ারম্যান তার সাথে দেখা করতে চায়। চেয়ারম্যান ইয়ুনকে বলে, তুমি হয়তো আমাকে ভালো করে চেনো না, কিন্তু তোমার বাবার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার রাজনীতিতে নামার খুব শখ ছিল, তাই তার প্রচুর টাকারও প্রয়োজন ছিল, আর সেসব টাকার যোগান আমিই দিতাম অবৈধ কাজগুলো ধামাচাপা দেবার জন্য। বেচারার অ্যাক্সিডেন্ট না হলে আজ হয়তো পার্লামেন্টের নেতা কিংবা প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারত। সে যাই হোক, তুমি তো ঘুষখোরের মেয়ে, তাই তুমি বলো যে তোমার জামাইয়ের কাছ থেকে দূরে সরে যাবার জন্য তুমি কত টাকা চাও। চেয়ারম্যানের কথা শুনে ইয়ুনের চোখ মুখ শক্ত হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। সে একা এই লোকের প্রতিবাদ কিভাবে করবে? তার হিউনকে মনে পড়ে। হিউন তখন অফিসে ছিল। অফিসে আসার সময় সে বৃদ্ধকে বিচারের দাবিতে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে সেক্রেটারিকে জিজ্ঞেস করে এই লোক কতদিন ধরে এভাবে অনশন করছে। সেক্রেটারি জানায় হিউন জেলে যাবার পর থেকে গত 4 বছর ধরে সে এভাবে অনশন করছে। এমনকি হিউন জেল থেকে ফেরার পরে এই লোকটাই তাকে ডিম ছুঁড়ে মেরেছিল। হিউন সেক্রেটারিকে বিস্তারিত খোঁজ নিতে বলে। সেক্রেটারি খোঁজ নিয়ে জানতে পারে হিউকসু নামের তাদের এক কর্মচারী ছিল, যে হিউনের বিরুদ্ধে একবার প্রতিবাদ করেছিল, কারণ কর্মচারীদের পার্মানেন্ট করা এবং 50% লাভের অংশ দেওয়ার প্রতিশ্রুতি হিউন রাখেনি। পরে ছেলেটা তার বিরুদ্ধে আন্দোলনে নামে। পরবর্তীতে ছেলেটা সুইসাইড করে। কিন্তু এই ঘটনাটাকে আরও রসিয়ে কষিয়ে হিউকসুর বাবা অর্থাৎ সেই বৃদ্ধ লোকটাকে সিহান ভুল বুঝায়। সে লোকটাকে হিউনের বিরুদ্ধে আরও খেপিয়ে দেয়। তাকে বুঝায় তার ছেলে আত্মহত্যা করেনি, বরং হিউনই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তাই বৃদ্ধ লোকটা আবারও মিডিয়ার সামনে এসে হিউনকে খুনি বলে সম্বোধন করে এবং তার বিচার দাবি করে। হিউন রাতে সিসিটিভি মনিটরিংয়ে হঠাৎ খেয়াল করে হিউন তার ঘরের সামনে বসে আছে। দরজা খুলে দেখে হিউন প্রচুর ড্রিঙ্কস করে এসেছে। মাতাল হয়ে হিউন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এরপর ইয়ুনের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে যায়। ইয়ুনের আর তখন কি বা করার থাকে? হিউনকে ঘরে এনে সোফায় শুইয়ে দেয়। প্রায় সারা রাত ধরেই হিউন ঘুমাচ্ছিল, আর ইয়ুন জেগে তার পাশে বসেছিল। একসময় হিউনের পাশে মাথা রেখে সেও ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভেঙে হিউন দেখে ইয়ুন তার জন্য একটা চিরকুট রেখে গিয়েছে। আবারও যদি মদ খেয়ে এসে এরকম মাতলামি করো তাহলে ঘরে না এনে রাস্তায় ফেলে আসবো। হিউন চিরকুট পরে হেসে ফেলে। হিউন ইয়ুনের ঘর পরিষ্কার করে দেয় এবং যাবার আগে একটা চিরকুট রেখে যায়। ইয়ুন, আমি জানি তুমি কেন 20 বছর আগে আমাকে ছেড়ে গিয়েছিলে। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম, তাই সেই ঘটনার জন্য নিজেকে দোষারোপ করো না। চিরকুট পরে ইয়ুনের মন কিছুটা হালকা হয়। ইয়ুন ছেলের স্কুলে যাবার জন্য ট্রেনে ওঠে। ঠিক তার পরপরই হিউনও তার পাশে এসে বসে। ইয়ুন তাকে দেখে বলে, তুমি কি আমার পিছু ছাড়বে না? হিউন বলে, অন্তত এই জন্মে তো তোমার পিছু ছাড়ছি না। তারা গল্প করতে শুরু করে। ট্রেনটা হঠাৎ একটা টানেলের মধ্যে ঢুকে পড়লে যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন বন্ধ হয়ে যায় এবং ট্রেনের সব লাইটও বন্ধ হয়ে যায়।
অন্ধকারে ইউনের খুব অস্বস্তি শুরু হয়। সে অন্ধকার সহ্য করতে পারে না। অন্ধকারে তার অতীতের খুব করুণ একটা স্মৃতি তার মনে পড়ে যায়। সেদিন ছিল ইউনের জন্মদিন। ইউন হিউনের সাথে দেখা করতে যায়। হিউন আবার তখন সব কুল হারিয়ে আর্মিতে যোগ দিয়েছে। দর্শক, আপনাদের মনে আছে হিউনকে দুজন সেনা সদস্য তুলে নিয়ে গিয়েছিল। তারপর হিউনকেও আর্মিতে ঢুকিয়ে নেওয়া হয়, যাতে সে নিয়মের মধ্যে আটকে থাকে, ইউনের জীবনে ইচ্ছে মতো ফিরতে না পারে। হয়তো এটা ইউনের বাবারই চাল ছিল। যাই হোক, জন্মদিন উপলক্ষে লাঞ্চের টাইমে ইউন সেনানিবাসে গিয়ে হিউনের সাথে দেখা করার অনুমতি পায়। তারা খেতে খেতে গল্প করছিল। এমন সময় টিভিতে নিউজ দেখা যায় একটা শপিং মল ভেঙে পড়েছে। হিউনের মনে পড়ে এই শপিং মলেই তো আজ তার বাবা মা আর বোনের শপিং করতে যাবার কথা। ইউনের মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় পরিবার কেমন আছে তা জানতে। অবশ্য হিউনকে গেট থেকে বের হতে দেওয়া হয় না। হিউন জোর করে বের হতে চাইলেও তাকে মেরে ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেই দুর্ঘটনাতেই ইউনের মা এবং বোন মারা যায়, আর বাবা সেই শক না নিতে পেরে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। ইউন তারপরে বাবাকে নিয়ে অন্য শহরে চলে যায়, আর যাবার আগে হিউনকে বিদায় জানিয়ে একটা চিরকুট লিখে যায়। আর ঠিক এই ঘটনার পরেই টানা 20টা বছর তাদের জীবন থেকে হারিয়ে যায়। অতীতের স্মৃতি মনে পড়ে ইউন কান্নায় ভেঙে পড়ে। হিউন বুঝিয়ে সুঝিয়ে মজার কথাবার্তা বলে কোনো রকমে ইউনকে শান্ত করে। হিউন আর ইউন স্কুলে পৌঁছে শুনে জুন সিইউ আর ইয়ুংমিন আবারও মারামারি করেছে। এবারের মারামারি নাক মুখ ফাটাফাটির পর্যায়ে চলে গেছে। যদিও বেশি মায়ের জুন সিইউই খেয়েছে। আসলে কি ঘটেছিল জানার জন্য ওদের দুজন ক্লাসমেটকে জিজ্ঞেস করলে তারা জানায় জুন সিইউ ইয়ুংমিনের মাকে নিয়ে আজে বাজে কথা বলেছিল, তাই ইয়ুংমিন তাকে বেধড়ক কেলাতে শুরু করে। হিউন আর ইউন নিজেদের সমস্যা আর কি সামলাবে, তারা ছেলেদের ঝামেলা সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। তারা দুজন তো ছেলেদের সামলে নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু তখন আবার শুরু হয় বড়দের খেলা। প্রিন্সিপাল চেয়ারম্যানকে ফোন দিয়ে ঘটনাটা জানায়। প্রিন্সিপাল নির্দেশ দেয় স্কুল ভায়োলেন্স কমিটি গঠন করে ইয়ুংমিনকে যেন এক্সপেল করা হয়। কিন্তু এরকম কিছু ঘটার আগেই পরের দিন ইউন এবং ইয়ুংমিন স্কুলে যায়। স্কুলে গিয়ে তারা প্রিন্সিপালকে স্ট্রেট জানিয়ে দেয় ইয়ুংমিন আর এই স্কুলে পড়বে না, কারণ এই স্কুলে হয়তো পড়াশোনা আছে কিন্তু নৈতিকতা নেই। ইয়ুংমিন স্কুল থেকে ট্রান্সফার নিয়ে বাইরে এসে কিছুক্ষণ কান্নাকাটি করে, এরপর স্বাভাবিক হয়ে যায়। সেও ঠিক মায়ের মতোই হয়েছে, সহজেই সিচুয়েশন কন্ট্রোল করে নিতে পারে। হিউনকে এবার হিউকসুয়ের মৃত্যুর কেসে ইন্টারোগেশনে নিয়ে আসা হয়েছে। চিফ প্রসিকিউটর তার বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরে। হিউন ঠান্ডা মাথায় সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে সে কোনোভাবেই তার মৃত্যুতে জড়িত না। পরবর্তীতে হিউনকে এই কেস থেকে খালাস দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু গল্পে একটা বড়সড় টুইস্ট চলে আসে। কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা চেয়ারম্যানের কাছে গিয়ে জানায় সে হিউনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। বেশ অনেক বছর আগে তাদের স্টিল কোম্পানিতে মালিক শ্রমিকের মাঝে একটা ঝামেলা হয়। সেই আন্দোলনে একজন লেবার ইউনিয়নের নেতা নেতৃত্ব দেয়। সেই ঝামেলার কারণে কোম্পানি প্রায় বন্ধ হতে বসেছিল। তাই ঝামেলা সামাল দিতে কোম্পানি থেকে সেই নেতাকে ব্যবহার করা হয় এবং স্বার্থ হাসিলের পরে সব দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয়। এতে সেই লোকটা শ্রমিকদের কাছে বিশ্বাসঘাতক হয়ে যায়। সবাই তাকে দোষারোপ করতে থাকে। তাই সেই দুঃখে লোকটা সুইসাইড করে। আর সেই লোকটা আর কেউই না, বরং হিউনের বাবা ছিলেন। এত বড় একটা সত্যি জানার পরে তো চেয়ারম্যানের মাথা নষ্ট হয়ে যায়। যাকে সে এতদিন পোষা কুকুর ভেবে এসেছে, তার ভেতরে এত প্যাচ সেটা সে বুঝতেই পারেনি। একই ঘটনা সে একই মুহূর্তে ইয়ুনকেও শোনায়। হিউন বলে বাবার মৃত্যুতে সে খুব ভেঙে পড়েছিল, আর এজন্যই সে এই কোম্পানিতে জয়েন করে, যাতে বাবার মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধান করতে পারে। শুধু তার বাবাই না, বরং 5 বছর আগে হিউকসুয়ের মৃত্যু তার বাবার মতোই একইভাবে ঘটে। আর এ দুটো মৃত্যুর পেছনেই চেয়ারম্যানের হাত রয়েছে। পরের দিন হিউন অফিসে গেলে চেয়ারম্যান তাকে ডেকে পাঠায়। সে হিউনকে বলে হিউন যদি ভেবে থাকে সে তার কাছ থেকে কোম্পানিকে হাতিয়ে নেবে, তাহলে সেটা হিউনের ভুল ধারণা। কারণ সে এমনভাবে উইল করে রেখেছে যাতে তার অবর্তমানে কোম্পানির ক্ষমতা কিয়ংয়ের হাতে যায়। আর কিয়ংয়ের কিছু হলে সব সম্পত্তির দায়িত্ব পাবে জুন সিইউ। হিউন চেয়ারম্যানকে তাচ্ছিল্য করে বলে সেই ব্যাপারটা হিউন ঠিক সামলে নিতে পারবে। এরপর সে বেরিয়ে আসে। হিউন ডেস্কে বসে কাজ করছিল। হঠাৎ তার কাছে হাসপাতাল থেকে একটা ফোন আসে এবং জানানো হয় ইয়ুনের বাবা তার সাথে দেখা করতে চান। হিউন তো অবাক হয়ে যায়। বুড়ুর আবার স্মৃতি ফিরে এলো কখন? হিউন ওনার কাছে যেতেই তিনি বলেন, আমাকে একটু বাইরে ফ্রেশ হাওয়া খেতে নিয়ে যাবে? হিউন ওনাকে একটা পাহাড়ের ওপর ফ্রেশ বাতাসে নিয়ে যায়। তখন ইয়ুনের বাবা বলেন, তুমি চাইলে আমাকে এখান থেকে ফেলে দিতে পারো, কারণ তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি।
এমনকি ইউনের সাথেও তিনি অনেক অবিচার এবং টর্চার করেছেন। এ নিয়েও খুব অনুশোচনা করেন। তিনি ইতস্তত করে বলেন, হিউনের বাবার মৃত্যুর জন্য উনিও দায়ী। হিউন যখন ইউনকে নিয়ে পালিয়ে যায় তখন তিনি সুযোগে ছিলেন এর শোধ নেবার। ওনার সেই সুযোগ চলে আসে যখন হিউনের বাবা কোম্পানির বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং কেস ফাইল করে। উনি তখন চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে ইউনের বাবার নামে কোম্পানির সব ইলিগাল কাজের দায় চাপিয়ে দেন, যার কারণেই হিউনের বাবা আত্মহত্যা করেন। কথাগুলো বলা শেষ করে ইউনের বাবা হিউনের কাছে ক্ষমা চান। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে একজন মানুষের অনুশোচনা হিউনের মনকেও স্পর্শ করে। হোক না সে তার বাবার খুনি, তবুও হিউন তাকে ক্ষমা করে দেয়। দর্শক, এরকম যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনি কি করতেন? ক্ষমা করে দিতেন নাকি প্রতিশোধ নিতে পাহাড় থেকে ফেলে দিতেন? যাই হোক, এর দুদিন পর ইউনের কাছে হাসপাতাল থেকে ফোন আসে এবং জানানো হয় তার বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল। ইউন হাসপাতালে গিয়ে শোনে তার বাবার নিউমোনিয়া হয়েছে, যেটা এখন সিরিয়াস পর্যায়ে। উনি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারছেন না। কয়েক ঘন্টা আইসিইউতে থাকার পর ডাক্তার এসে ইউনকে বলে ওনার হাতে আর বেশি সময় নেই, তাই ইউন যেন শেষবারের মতো দেখা করে আসে। ইউন কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়। বাবা ইউনের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চান, ইউনকে সারা জীবন সুখী থাকার দোয়া করেন। এরপর তিনি নিজের শেষ ইচ্ছের কথা জানান, আমাকে খুব শক্ত করে একবার জড়িয়ে ধরবি মা। ইউন জড়িয়ে ধরার আগেই তিনি দুনিয়ার বুকে শেষ নিঃশ্বাস নিয়ে ফেলেন। হাসপাতাল থেকে ইউন বাইরে বেরিয়ে দেখে হিউন দাঁড়িয়ে আছে। ইউন তার কাছে গিয়ে বলে, আমি সারা জীবন অনেককেই হারিয়েছি, আমি আর নতুন করে কাউকে হারাতে চাই না। এই বলে সে হিউনকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদতে শুরু করে। কিন্তু এই কান্নার শেষ হবে কবে? হিউন কি বাকি জীবন ইউনকে বুকে ধরে আগলে রাখতে পারবে, নাকি ইউন নিজের শেষ দুটো সম্বল তার ছেলে এবং হিউনকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে যাবে? শেষ পর্যন্ত কি ভালোবাসার জয় হয়, নাকি বিচ্ছেদের আগুনে তারা আবার উপরে বিভৎস হয়ে যায়? গল্পের শেষ টুইস্টটুকু নিয়ে আমরা হাজির হব ড্রামার অন্তিম অর্থাৎ শেষ পর্বে। তাই আমাদের সাপোর্ট দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।